নমস্কার, আপনাদের সবাইকে বকম বকমে স্বাগত। আর আমি বকম কুমার আজকে নিয়ে এসেছি ফিল্ম টিলমের প্রথম পর্ব। এবার প্রথম পর্বে আমার বরাবরই ইচ্ছা ছিল যে এমন একটা ছবি নিয়ে আলোচনা করার যেটা আমার মাতৃভাষার ছবি হোক। এবার ব্যাপারটা এই নয় যে বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে, বাংলা ছবির পাশে দাঁড়াতে হয় না যদি সে সাবালক হয়ে থাকে। সমস্যাটা হয়েছে যে বাংলা ছবি সাবালকই ছিল, হঠাৎ করে পায়ে চোট পেয়ে ক্রাচ নিয়ে সে বেঞ্চে গিয়ে বসে পড়েছে। এবার বেঞ্চে বসে বসে অন্য ইন্ডাস্ট্রির ছবি দেখতে দেখতে তার যেন নিজের খেলার ইচ্ছাটাই চলে গেছে, যে নিজে খেলবে, নিজে মাঠে নামবে। এবার এরম একটা সময় যদি কোনো ছবি অ্যাটলিস্ট সেই বেঞ্চ থেকে উঠে গোল দেওয়ার কথা ভাবে বা অ্যাটলিস্ট দৌড়ায়ও, সেই ছবিকে আলাদা করে একটুখানি হলেও স্যালুট জানাতেই হয়। আর সেরমই একটি ছবি এবং রিসেন্ট ছবি হলো পাড়িয়া। তো আজকের আলোচনা পাড়িয়া নিয়ে। এবার আপনারা যারা তথাগত মুখার্জির আগের কোনো ছবি দেখেছেন, মানে ছোট ছবি হোক বড় ছবি হোক, তাতে দুটো জিনিস খুব প্রমিনেন্টলি আপনাদের চোখে পড়বে। একটা হলো উনি যেই বিশ্বাসটা রাখেন বা ওনার যে মতামতটা আছে সেটা খুব ডেলিবারেটলি উনি ওনার ছবির মাধ্যমে প্রেজেন্ট করেন। মানে বলতে পারেন যে একটা ভেন্ট আউটের জায়গা, একটা শৈল্পিক ভেন্ট আউটের জায়গা হলো ওনার ছবি ওনার কাছে। আর সেকেন্ড যে জিনিসটা আমি নোটিস করেছি সেটা হলো গিয়ে উনি খুব ভিজুয়াল স্ট্রাকচারে বিশ্বাসী। মানে ভিজুয়াল প্রচণ্ডভাবে সুন্দর হতে হবে, একটা চোখে কোথাও লেগে থাকবে এবং সেই ভিজুয়ালটা কোথাও গিয়ে সিনেমাটাকে হেল্প করবে, সেটাই উনি খুবই বিশ্বাসী। এবার এই দুটো জিনিসই পাড়িয়াতে কিন্তু দেখা যায়। মানে পাড়িয়াতেও প্রচণ্ডভাবে এই দুটো জিনিসের প্রভাব শুরু থেকে শেষ অবধি আছে। এবং অসাধারণভাবে যেই জিনিসটা পাড়িয়াকে দাঁড় করিয়ে রাখে, যেটা আলাদা করে বলতে হয়, সেটা হলো অভিনয়। এবার অভিনয়ের জায়গায় যদি বলা যায় তাহলে প্রথম নাম যেটা আসে সেটা হলো গিয়ে সৌম্য মুখার্জি, অর্থাৎ চরিত্র নন্দ বা কসাই। দেখুন, ভিলেন তৈরি করা খুব ডিফিকাল্ট। যারা স্ক্রিপ্ট লেখে, যারা স্ক্রিন প্লে লেখে, তারা জানে যে ভিলেন তৈরি করা ডিফিকাল্ট হয় তার কারণ ভিলেনের অনেক সময় ব্যাক স্টোরি থাকে না, অনেক সময় তার এন্ডিং থাকে না, কারণ তাকে এন্ডে গিয়ে মরে যেতে হয় অনেক। এবং এই সব কিছুর মাঝখানে ভিলেনের টোটাল স্ক্রিন টাইমও সবচেয়ে কম হয়। সেই জায়গায় একটা ভিলেনকে তৈরি করা পুরোটাই ডিপেন্ড করে তার অভিনয় এবং ডায়লগের ওপর বেস করে। কমার্শিয়াল ক্ষেত্রে আমি বলছি, কমার্শিয়াল ক্ষেত্রে কিন্তু ভিলেন তৈরি হয় ডায়লগের ওপর বেস করে। এখানে অভিনয় আর ডায়লগ মানে জয় আর ভিরুর মতো একে অপরকে সাপোর্ট করেছে। সৌম্য মুখার্জিকে ক দেওয়া যায়, পুরোপুরি ক দেওয়া যায়, এবং ডায়লগ রাইটারকে একটা ডেয়ারি মিল্ক রোস্টেড আমন্ড দেওয়া যায় এই সিনেমার জন্য। যেভাবে একটা সাইকোটিক মাইন্ড এবং তার যে ডায়লগগুলো, কখন সাইলেন্স আসবে, কখন গ্রাফটা উপরে উঠবে, কখন হঠাৎ করে নেমে যাবে, এবং তার মধ্যে মধ্যে যখন মনে হচ্ছে যে দিস ইজ আ ডায়লগ, দিস ইজ আ প্রপার ডায়লগ, যেখানে হাততালি পড়ার ডায়লগ বা একটা সিটি পড়ার ডায়লগ, তার মাঝখানে হঠাৎ করে একটা রিয়েলিস্টিক টাচ দেওয়া। মানে আমি খুব একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে একটা সিন আছে যেখানে সৌম্য মুখার্জি গিয়ে আমাদের যে প্রোটাগনিস্ট তাকে মারছে এবং সেখানে একটা চপারের সিন আছে এবং চপারটা মারতে মারতে হঠাৎ করে সে বলে ওঠে দুর্বল আটকে গেছে বলে সে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে আবার ফিরে আসে। তার আগে অবধি ডায়লগের যে পিচটা ছিল বা ডায়লগের যে স্টাইলটা ছিল সেটা এক ধরনের ছিল। এবার হতে পারে এটা ইমপ্রম্পটু, পরের ডায়লগটা দুর্বল আটকে গেছে, এটা হয়তো ইমপ্রম্পটু ডায়লগ, বাট সেই ইমপ্রম্পটু ডায়লগটা ওই আগের গ্রাফ এবং পরের যে ডায়লগ ডেলিভারিটা আবার আসবে তার মাঝখানে হঠাৎ করে ক্যারেক্টারটাকে রিয়েল বানিয়ে দেয়। এবং এই যে রিয়েল বানিয়ে দেয় তখনই ক্যারেক্টারটার প্রতি একটা ভয় এসে যায়। এবং এইখানেই নন্দ চরিত্রটা সব থেকে আলাদা হয়ে যায়। মানে আমি আলাদা করে নন্দর ব্যাক স্টোরি দেখতে ইন্টারেস্টেড। এই যে এ যখন হঠাৎ হঠাৎ করে চুপ করে যায়, হঠাৎ হঠাৎ করে একে যখন কসাই বলা হয় থেমে যায়, কেন, এর ব্যাক স্টোরি কী? তো যদি নন্দর আলাদা করে কোনো ব্যাক স্টোরির প্রিকুয়েল তৈরি হয়, আই উইল বি দ্য ফার্স্ট পার্সন টু ওয়াচ ইট, একদম শিওরলি। সেকেন্ড যেই মানুষটার কথা বলতেই হয় এবং সবাই বলছে, প্রত্যেকটা লোক বলছে, সেটা হলো বিক্রম চ্যাটার্জি। যদি সিনেমাটা প্রপারলি আপনি দেখেন
হাতে গুনে ডায়লগ আছে বিক্রম চ্যাটার্জির। বিক্রম চ্যাটার্জির চরিত্রটাই লেখা হয়েছে সাইলেন্সের ওপর বেস করে। বিক্রম চ্যাটার্জির চরিত্রটা লেখা হয়েছে ডার্কনেসের ওপর বেস করে। আহ, বেশিরভাগ সময় তাকে যখন আপনি দেখছেন লাইট অ্যান্ড শ্যাডোতে বেশি দেখছেন, মানে রাত্রির বেলা দেখছেন। আহ, সে যখন প্রথম মার্ডারটা করে, মানে আমি মার্ডারই বলছি, প্রথম খুনটা করে, আহ, তাকে প্রথমবার দেখা যায় অন্ধকারে। এবং প্রথমবার আহ, যাকে মারতে যাচ্ছে এবং সে যখন প্রথমবার দেখে ফেলে, সে ভয় পেয়ে যায়, কারণ সে অন্ধকারে মুখটা দেখা যায় না, তার শুধু নিচের অংশটা, বডিটা দেখা যায় আলোতে প্রথমবার। তো এইখান থেকে একটা অদ্ভুত ডার্কনেসে পুরো চরিত্রটা তৈরি হয়। এবং আমি যদি পার্টিকুলারলি একটা জায়গা বলতে চাই, সেটা হলো বিক্রম চ্যাটার্জি যেই জায়গাটায় আমায় গুজবাম্পস এনে দেয়, সেটা হলো কি বিক্রম চ্যাটার্জি হাসে যখন। এবং কাউকে মারতে যাওয়ার আগে বিক্রম চ্যাটার্জির একটা সাইলেন্স আছে, সেখানে একটা ক্রিপি হাসি আছে, যেটা অসাধারণ, মানে ফ্যান্টাস্টিকলি বিল্ড আপ করা আছে। ব্রিডার ভদ্রলোক যখন, ভদ্রলোক বলবো না তো, ব্রিডার যখন মুখে কথাগুলো বলে যেটা শুনলে আপনারও রাগ হয়, সেখানে একটা হাসি আছে, কিচ্ছু বলে না, জাস্ট একটা হাসি। এই হাসিটা দেওয়ার পর সে পেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তারপর যখন ফেরে, তারপর অসাধারণ একটা ফাইট সেগমেন্ট আছে ওখানে। আহ, ওই হাসিটা, মানে ওই হাসিটাই একটা অভিনয়ের একটা অংশ হয়ে যায়, এবং অসাধারণভাবে সেই হাসিটা কিন্তু রিপিটেডলি এসছে। এবং আরেকটা জিনিস যেটা আলাদা করে মেনশন করতে হয়, এবং আশা করি সবাই মেনশনও করছে, সেটা হলো ডেডিকেশন। বিক্রম চ্যাটার্জি যে এই সিনেমাটার পেছনে ডেডিকেট, মানে এই সিনেমাটার জন্য নিজেকে ডেডিকেট করেছে, এটা দেখা যায়। তার ফিজিক বলুন, তার ফেসিয়াল এক্সপ্রেশন বলুন, সে যে একজন কমার্শিয়াল প্রোটাগনিস্ট হিসেবে নিজেকে তুলে ধরবে, এবং সেই কমার্শিয়াল প্রোটাগনিস্ট কিন্তু এমন একজন প্রোটাগনিস্ট হতে হয় যাকে মানুষ, এই যে আমরা যদি নর্মালি কাউকে দেখি, তাকে আমরা এরমভাবে দেখব, এটাই হয়। মানে তখনই তুমি কমার্শিয়াল স্টার তৈরি হও, বা একজন কমার্শিয়াল সুপারস্টার তৈরি হও, যাকে আমি এরমভাবে দেখব, মাথা তুলে দেখব, কারণ সে এমন কিছু করছে যেটা আমি করতে পারবো না, অথচ যেইটা করার আমার খুব ইচ্ছা। তো সেরকম একটা স্টারডাম তৈরি করার জন্য, যেই বা একটা ক্যারেক্টার তৈরি করার জন্য যে ডেডিকেশনটা লাগে, সেটা রিসেন্ট টাইমসে কোনো বাংলা ছবিতে খুব একটা নেই, কারণ খুব খুব একটা কমার্শিয়াল ছবি তৈরি হয় না এখনকার দিনে। তো সেই জিনিসটা না দেখা যায়। আরও যে চরিত্রগুলো আছে, ছোট ছোট যে চরিত্রগুলো আছে, তার মধ্যে অবভিয়াসলি মেনশন করতে হয় অম্বরীশ দার চরিত্রটা। অসাধারণ একটা চরিত্র, খুবই রিয়েলিস্টিক একটা চরিত্র। কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্র হয়েছিল শ্রীলেখা মিত্রর চরিত্র। কেন, আমি টুইস্টটা বলবো না, কারণ অনেকে হয়তো এখনো দেখেননি, কারণ বাংলা ছবি তো, আজকে দেখবো কালকে দেখবো করছেন এখনো। তো আহ, শ্রীলেখা মিত্রের যে চরিত্রটা, ওইটা সবচেয়ে ক্লোজ টু রিয়ালিটি। দুটো চরিত্র সবচেয়ে ক্লোজ টু রিয়েলিটি, একটা হলো ব্রিডারের চরিত্রটা, আরেকটা হলো শ্রীলেখাদির চরিত্রটা। আরেকটাও চরিত্র আছে খুব ক্লোজ টু রিয়ালিটি, এবং প্রায়শই এটা দেখা যায়, সেটা হলো দেবপ্রসাদ হালদারের যে চরিত্রটা। ছোট চরিত্র, মাঝে আসে এবং এসে বেরিয়ে যায়, কিন্তু ওই চরিত্রটা আহ, এই সিনেমাটার যে বাঁধনটা আছে, সেই আলাদা করে হয়তো বাঁধনটায়, মানে গল্পটা স্ট্রাকচারে হয়তো আলাদা করে কিছু এলিমেন্ট অ্যাড করে না, বাট আমরা যেই পশুদের ওপর যে আহ, অত্যাচারের কথা বলি, সেইটার যে স্ট্রিংটা, যেটা শুরু থেকে শুরু হয়েছে, এন্ডে গিয়ে কোথাও গিয়ে একটা জাস্টিস তৈরি করে, তার মধ্যে খুব বড় একটা এলিমেন্ট তৈরি করে এই দেবপ্রসাদ হালদারের এই চরিত্রটা। এই তিনটে চরিত্র খুব ইম্পর্টেন্ট চরিত্র। আহ, অঙ্গনার চরিত্রটা থাকলেও হতো, না থাকলেও হতো, এটা আমার পার্সোনাল ধারণা। আহ, আরও কিছু টুকটাক চরিত্র আছে যেগুলো খুব ভালোভাবে, একটা চরিত্র খুবই ইন্টারেস্টিং চরিত্র বলতেই হয়, সেটা হলো পুলিশ ইন্সপেক্টরের চরিত্রটা, বিমল গিরি যেটা প্লে করেছে। খুব ইন্টারেস্টিং চরিত্র, তার কারণ হলো কি, মানে হয় না কিছু চরিত্র যাকে মনে হয় যে একটা থাপ্পড় তো ডিজার্ভ করে, একটা কেলানি, মানে কেউ একটা গিয়ে একটা থাপ্পড় মারুক এটাকে। আরেকটা চরিত্র দেবাশিসের যে চরিত্রটা, ওই দেবাশিসের চরিত্রটা প্রথমে খুব ইরিটেটিং লাগছে লাগছে লাগছে, এন্ডে যদি না ক্রেডিটের ওই সিনটা থাকতো, তাহলে কিন্তু দেবাশিসের চরিত্রটার কোনো আলাদা মানে দাঁড়াতো না। মানে আমার কাছে খুব
লাগছিল যে এটা কেন এই চরিত্রটা না হলেও তো হয়, বাট ওই ক্রেডিট সিনটা ডিফাইন করে দিল যে হ্যাঁ এই চরিত্রটার দরকার ছিল। সুতরাং ওই চরিত্রটা খুব সুন্দরভাবে লেখা আমি বলবো। কারণ যদি এন্ড সিনটা না থাকতো ওই চরিত্রটার কোনো মানে নেই। সুতরাং এন্ড সিনটার জন্য শুধুমাত্র চরিত্রটা তৈরি হয়েছে, এবং যদি ওটা একটা সাইড কিক চরিত্র সত্যি তৈরি হয় ভবিষ্যতে, তাহলে ইন্টারেস্টিং হবে। মানে একটা কমিক এলিমেন্ট সবসময় কমার্শিয়াল সিনেমায় একটা সাইড কিক প্রেজেন্ট করেছে, এবং সেটা যদি ডেলিবারেটলি সেই স্টাইলটাকেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয় ভবিষ্যতে, তাহলে ভালো। মানে দ্যাটস আ ভেরি গুড ফর্মুলা। ওই ফর্মুলাটা বরাবর কাজ করে কমার্শিয়াল ক্ষেত্রে। দুটো নাম আলাদা করে বলবো, সিনেমাটোগ্রাফিতে উত্তরণ দে এবং এডিটে আমির মণ্ডল। দুটো কাজই খুব প্রিসাইসলি হয়েছে। সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে যেখানে যেই ধরনের ফ্রেম দরকার, যেখানে এক্স্যাক্ট যেই ধরনের লাইট দরকার, ইউজ অফ রেন অসাধারণ। হ্যান্ডহেল্ড যেখানে দরকার অ্যাকশানে সেখানে হ্যান্ডহেল্ড, যেখানে আমার সাফোকেশন ফিল করা দরকার সেখানে ওই ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছে অ্যাকশানের ক্ষেত্রে, স্পেসিফিকলি ওই গলির মধ্যে যে অ্যাকশানটা হয় সেখানে। এবং এডিটের ক্ষেত্রে খুব ওয়েল ব্যালেন্সলি কাটা হয়েছে, মানে ইনভিজিবল কাট অসাধারণলি পুরো ছবি ধরে গেছে। কোথাও জার্ক লাগছে না, কোথাও মনে হচ্ছে না যে আমরা একটা সিন থেকে আরেকটা সিনে জাস্ট জাম্প করে চলে গেলাম, মানে যাকে বলবো ওয়েল ক্রাফটেড। সুতরাং এই দুজনকে স্পেশালি মেনশন করা খুব দরকার। এই সব কিছু ছাড়িয়ে আরও দুটো জিনিস পারিয়ার ক্ষেত্রে বলাই উচিত, এবং প্রচণ্ডভাবে একটু আগেও যেটা আমি বলছিলাম সেটা হলো যেই জিনিসগুলো পারিয়ায় থাকলে হয়তো বেটার হতো। এক হলো স্ক্রিন প্লেতে একটা ডেপথ নেই। কোথাও গিয়ে আমার মনে হয়েছে লাস্টের দিকে অ্যাকশন সিনটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের ফেস অফ নেই ওভাবে। যেই জিনিসটা সৌম্য মুখার্জি চরিত্রের সাথে অঙ্গনার আছে, যেই ফেস অফটা, সেরকম কিছু কিন্তু অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের হলে আমার মনে হয় অনেক বেটার হতো। ওই লাস্টের দিকে খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল লাস্টের দিকের অ্যাকশনটা, বা লাস্টের দিকে যে ইনফ্যাক্ট যেভাবে অ্যান্টাগনিস্ট মারা গেল মানে খুব ফাস্ট, মানে ওই জায়গাটার বিল্ড আপটা মনে দাগ কাটেনি। সেই জায়গাটায় আরেকটু ডিটেল হওয়া উচিত ছিল। কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একটু কাচি চলেছে। যেই জিনিসটা আরেকটা ডাউনফল পারিয়ার ক্ষেত্রে আমার মনে হয়েছে সেটা হলো গিয়ে যে পারিয়ায় কোথাও গিয়ে না মানে যে গল্পটা বলা হয় সেই গল্পটার যে মেন কারণ, মানে এই ছেলেটা কেন এই বাচ্চা কুকুরটার প্রতি এই দয়াটা চলে এলো এবং এই বাচ্চা কুকুরটার জন্য কেন এতটা ফাইট করলো, সেই বিল্ড আপটা নেই। সেই বিল্ড আপটা কোথাও গিয়ে একটু অভাব আমার লেগেছে। মানে ওর যদি এমন কোনো হতো যে কোনো একটা ফটো ওর বাড়িতে রয়েছে যেখানে একটা কোনো কুকুর আছে, তাহলে আমি ধরে নিতাম একটা ব্যাক স্টোরি আছে যেখানে অবভিয়াসলি ওর সেই কুকুরটার ওপর কোনো অত্যাচার হয়েছিল বা এই কুকুরটার কিছু, মানে একটা পশু প্রেমের যদি কোনো ব্যাক স্টোরি থাকতো তাহলে কোথাও গিয়ে খুব জাস্টিফাইড হয়ে যেত। মানে এমনও নয় যে প্রচুর টাইম কাটাচ্ছে ওই কুকুরটার সাথে। সুতরাং ওই জায়গাটা একটুখানি আমার কাছে দুর্বল লাগছে যে রিজনটা, এলিমেন্টটা, মেন কারণটা ছবিটার। তো এই জিনিসগুলো আছে। আদারওয়াইজ যদি বলতে হয় পারিয়া অনবদ্য একটা অ্যাটেম্প্ট। সত্যি কথা বাংলায় কমার্শিয়াল ছবি যেই ধরনের হতো, যেই ধরনের ছবি একটা সময় গ্রামে গঞ্জে চলতো, সেই স্টাইলটা কিন্তু এখন আর ওয়ার্ক করবে না। এখন ওটিটির যুগে, এখন নেটফ্লিক্সের যুগে, অ্যামাজনের যুগে খুব গ্লোবাল হয়ে গেছে কমার্শিয়াল মার্কেটটাও। মানে কলকাতার মানুষ কিন্তু মার্ভেল হিট করায়, মানে রীতিমতো টাকা এখান থেকে আয় হয় অ্যাভেঞ্জার্সের, মার্ভেল যদি কোনো রিলিজ হয়। বা কলকাতায় কিন্তু বাহুবলীর একটা হিউজ কালেকশন হয়েছে, কেজিএফ এর সবচেয়ে বেশি কালেকশন কলকাতা থেকে, রিজিনাল ওয়াইজ যদি দেখে কেজিএফ এর বিশাল কালেকশন আছে কলকাতা থেকে। পারিয়া কিন্তু সেই জায়গায় একদম টক করে যে কোনো হিন্দি ছবি, বা হিন্দি ছবি ছেড়ে দিয়েছে, হিন্দি ছবির অনেক বাজেট হয়, ধরে নিচ্ছি যে কোনো রিজিনাল কমার্শিয়াল ছবির পাশে কিন্তু দাঁড়াতে পারে, ইজিলি দাঁড়াতে পারে। কারণ বাংলা ছবি যেই বাজেটে হয় সেই বাজেটে যেই অ্যাটেম্পটা পারিয়া নিয়েছে ভিজুয়ালি এবং স্টোরি ওয়াইজ এবং অ্যাকশন ওয়াইজ, যেই যেই জায়গাগুলো দরকার। এবং আমার খুব ভালো লেগেছে যে আন্তাবড়ি
মানে একটা রোমান্টিক গান ঢুকিয়ে দিয়ে পারিয়ার ওই জাস্ট ওই এলিমেন্টটাকে অ্যাড করার জন্য পারিয়া সেটা ট্রাই করেনি। পারিয়া একটা অ্যাকশন ছবিতেই স্টিক করেছে ও। এবং সেইটার যে গ্রাফটা এত সুন্দরভাবে বিল্ড আপ হয়েছে এবং প্রপার কমার্শিয়ালি বিল্ড আপ হয়েছে, সুতরাং সেই জায়গায় বিশাল অ্যাটেম্প্ট। এবং যারা আমরা কনস্ট্যান্ট বলি বাংলা ছবির কিছু হচ্ছে না, বাংলা ছবির কিছু হচ্ছে না, সেই কিছু না হওয়ার পেছনে কিন্তু দর্শকেরও বিশাল বড় অবদান আছে। পুরোনো চাল যদি আপনি কনস্ট্যান্ট দিয়ে যান এবং সেই চাল যদি খেতে থাকে কেউ, সেই চাল যদি গলেও যায় এবং তারপরেও যদি খেতে থাকে, তাহলে সেই গলা চালে চলে যাচ্ছে বলে সেই গলা চালই কিন্তু খাইয়ে দেওয়া হবে। একটা ভালো বাসমতি চাল কিন্তু আনা হবে না আর। সুতরাং অ্যাটলিস্ট নতুন চাল যেগুলো আসছে, নতুন চালের যে ভাত রান্না হচ্ছে, সেইগুলোকে আপনি খেয়ে দেখুন। পারিয়া দেখা উচিত, পারিয়া প্রত্যেকটা বাঙালির দেখা উচিত। এবং পারিয়া এমনভাবে তৈরি হয়নি যে শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক, পারিয়া একটা বিনোদনের ছবি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটা দেখুন, মানে এই ছবিটা পিওর অ্যাকশনের জন্য দেখুন, থ্রিলারের জন্য দেখুন। বিশাল টুইস্ট হয়তো আসছে না, কিন্তু যে অভিনয়গুলো হচ্ছে অসাধারণ সব অভিনয়, সেই অভিনয়ের জন্য দেখুন। এবং একটা নতুন চেষ্টার জন্য দেখুন। এই যে নতুন চেষ্টাটা তথাগত মুখার্জি করেছে, একজন প্রযোজক যেটা এর পেছনে টাকা ঢেলেছে, সেই প্রযোজককে হ্যাটস অফ। মানে এরকম একটা ছবির পেছনে টাকা ঢালার জন্য, আমাদের এখানে তো ফর্মুলা থাকে, ফর্মুলার বাইরে টাকা ঢালতে চায় না লোকজন, তো এরকম একটা জিনিসের পেছনে ইনভেস্ট করেছে তার জন্য দেখুন। এবং সবচেয়ে বড় কথা, নতুন ধারার কমার্শিয়াল ছবি তৈরি যাতে হয় তার জন্য দেখুন। শুরু করেছেন যেটা দিয়ে বেঞ্চ থেকে বেরিয়ে যে গোল দেওয়ার জন্য দৌড়টা পারিয়া দিয়েছে, সেই দৌড় চলতে থাকুক, গোলের পর গোল দিতে থাকুক। আমার বেস্ট উইশেস রইল পুরো টিমকে, আর এরকম ছবি আরও হতে থাকুক। এই বলে আজকের মতো ফিল্ম শেষ করছি। কিছু জিনিস হয়তো টাচ করলাম না, কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম না, ভিএফএক্স এলিমেন্টটা নিয়ে আলোচনা করলাম না, তার একটাই কারণ আমাদের বাজেটের ব্যাপারটা আমি খুব ভালো করে জানি, বাংলা সিনেমার বাজেট কীরকম হয়, সেই জন্য ওটা নিয়ে আলোচনা করলাম না। সেগুলোকে ছেড়েই যেটা টোটাল যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো গিয়ে পারিয়া অ্যাজ আ ফিল্ম কেমন হয়েছে, তার ভালো দিক, তার মন্দ দিক, এই নিয়ে আজকে শেষ করছি ফিল্মটি। আপনি দেখতে থাকুন আমার এই নতুন প্রচেষ্টা বকম বকমের চ্যানেলে ফিল্মটি। আরও নতুন নতুন ছবি নিয়ে আসবো। পরের ছবিটা একটা মারাঠি ছবি, আমার পুরনো ছবি, আমার খুব প্রিয় একটা ছবি, সেটা নিয়ে আলোচনা করব। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। যদি ভাল লাগে, যদি ভালো না লাগে তাহলে অ্যাটলিস্ট ডিসলাইক বাটনটাও ক্লিক করুন, অ্যাটলিস্ট ভিউটা দিন, ভিউটা খুব দরকার, ডিসলাইকগুলো দেখা আমার দরকার। আর এই দিয়ে শেষ করছি ফিল্মটি। আর একটাই কথা, ভালো বকুন, সুস্থ বকুন, টাটা।